লাস্ট এপিসোডে আমরা শাইয়ানদের রিউনিয়ন দেখেছিলাম, যেখানে তার ফ্যামিলি মেম্বাররা তাকে আবার ফিরে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর কিছু সময় পরই তার বাড়ির বাহিরে মেয়েদের অনেক লম্বা একটা ভিড় লেগে যায়, কিন্তু শাইয়ান তার এই ডিফিকাল্টি ডিমোনিক টেকনিক ইউজ করে তাদের সবাইকে ভাগিয়ে দেয়। সবশেষে আমরা শাইয়ানের কাজিনকে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে দেখতে পাই, কিন্তু সেখানেই তার শত্রুরা তাকে মিথ্যা অপবাদে গ্রেফতার করে ফেলে। এই এপিসোড শুরু হয় জু রেসিডেন্স থেকে, যেখানে কেউ বলছে বাবা আপনাকে স্যার শিকে বাঁচাতে হবে। তখনই আমরা সেখানে শিউকে দেখতে পাই। সে বলে বাবা স্যার শি এরকম কোনো পার্সন না যে কোনো কিছু চুরি করতে পারে, আর তিনি চুরি করবেনই বা কেন, কারণ তো তাদের টাকার কোনো অভাব নেই। আমি নিশ্চিত কেউ না কেউ ষড়যন্ত্র করে ওনাকে এখানে ফাঁসিয়েছে, তাই প্লিজ আপনাকে এখন এখানে কিছু করতে হবে। এই সব শুনে তার বাবা বলে হ্যাঁ আমি জানি যে স্যার শি কেমন পার্সন, আর তুমি এই বিষয়ে টেনশন করো না, কারণ আমি যখনই এই কথাটা শুনেছি তখনই আমি এই বিষয়ের উপর তদন্তের জন্য মানুষ পাঠিয়েছি। নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আরো ডিটেলসে জানতে পারবো। তখনই সেই রুমের দরজা খুলে কেউ ভেতরে দৌড়ে আসে আর বলে মাস্টার মাই লেডি। তাকে এত বেশি ঘাবড়াতে দেখে শিউ বলে ফুগুই কি হলো, এখন সেখানের পরিস্থিতি কেমন? এটা শুনে ফুগুই সেখানে হাঁপাতে হাঁপাতে বলে মাই লেডি, এখনের পরিস্থিতি পুরোপুরি আমাদের কন্ট্রোলের বাহিরে, কারণ আমি সেখানে যাওয়ার পর যখনই সেই বিষয়ের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করেছি তখনই আমরা জানতে পেরেছি যে স্যার শির এই কেস অনেক হায়ার লেভেলের এক পার্সন কন্ট্রোল করছে। এরই জন্য তারা আমাদেরকে এই বিষয়ে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর উপর থেকে আমি যখন ওনাকে ছোটানোর জন্য তাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি তখন তারা আমার সেই উপহারও অ্যাকসেপ্ট করেনি, আর এর সাথে আমাকে এটা বলে ভাগিয়ে দিয়েছে যে এই প্রবলেম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নয়তো এই প্রবলেমের মধ্যে আমরাও জড়িয়ে যাব। এই সব শুনে শিউর বাবা অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে কি এটা কি করে হতে পারে। আর এই সব শুনে শিউ সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এর সাথে সে ভাবতে শুরু করে কি তারা কেন তার এই কেসের মধ্যে নাক গলাচ্ছে। আমার তো এরকম কোনো ঘটনার কথা জানা নেই যে স্যার শি কখনোই তাদের সাথে কোনো ধরনের কোনো কনফ্লিক্টে জড়িয়েছে। তখনই তার মনে পড়ে যে 1 মাস আগে একটা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছিল, আর সেই প্রতিযোগিতার মধ্যে তিনি জিতে গিয়েছিল। এটা ছাড়া তো আমার জানা মতে ওনার আর কারোর সাথেই কোনো ধরনের কন্টাক্ট হয়নি, এর মানে নিশ্চয়ই ঝাওইও সেই এই কাজটা করিয়েছে। এইসব শুনে তার বাবা বলে কি তুমি কি সত্য বলছো? যদি ঝাংইউ এই প্রবলেমের সাথে জড়িত হয়ে থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না, কারণ তার বাবাই সেই হাই লেভেলের অফিসার যার জন্য কেউ কখনোই তার সাথে কোনো ধরনের পাঙ্গা নেয় না। তাই যদি সত্যি সেই এই প্রবলেমের সাথে জড়িত থাকে তাহলে আমার মনে হয় না আমি এখানে কোনো ধরনের সাহায্য করতে পারবো। এইসব শুনে শিউ বলে কি এরকমটাই যদি হয় তাহলে এখন আমরা কি করব? ও আমার আরো একটা কথা মনে পড়েছে, স্যার শির একটা কাজিন আছে যাকে কিছু সময় আগেই লোটাস টাওয়ারের কিছু মেম্বার উঠিয়ে নিয়ে গেছে তাদের সেক্টে ভর্তি করানোর জন্য। তাই আমার মনে হয় আমরা যদি লোটাস টাওয়ারে তাকে এই প্রবলেম থেকে বাঁচানোর জন্য সাহায্য চাই তাহলে নিশ্চয়ই তারা এতে সাহায্য করবে, তাই না বাবা? এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে এখন আমি জি রেসিডেন্সে যাব, কিন্তু তখনই তার বাবা সেখানেই তাকে থামিয়ে দেয় আর বলে শিউ আমি দেখছি যে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, তাই প্লিজ এখন তুমি একটু বিশ্রাম করো, আর এখানের যত প্রবলেম আছে তুমি তোমার বাবার উপরই ছেড়ে দাও। এটা বলে তিনি সেখানে ভাবছিল আমি জানি লোটাস টাওয়ার আমাদের এই ভিলেজ থেকে অনেক দূরে, আর উপর থেকে আমরা এটাও জানি না যে স্যার শির কাজিন এই সময় কোথায় আছে। তাই আমার মনে হয় না আমরা কোনোভাবেই তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন পাঠাতে পারবো, এর মানে আমরা এই বিষয়ে এখন আর কিছুই করতে পারবো না। কিন্তু এই কথাটা শিউকে বুঝতে দেওয়া যাবে না, নয়তো সে আমার কোনো কথাই শুনবে না। আর সেখানে শিউ বলে বাবা এখানে আপনাকে আমাদের সাহায্য করার জন্য সত্যিই অসংখ্য ধন্যবাদ, তাহলে এখন আমি আপনার উপরই এই প্রবলেমটা ছেড়ে দিচ্ছি। স্যার শি আপনাকে এখন শুধু কিছু সময় অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই খুব শীঘ্রই সবকিছু সলভ হয়ে যাবে। তখনই সিন শাইয়ানদের উপর শিফট হয়। সে বলে সত্যি আজকের ওয়েদারটা অনেক বেশি বিউটিফুল। এটা শুনে তার কাজিন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু একটা বিষয় কি নোটিস করেছো যে আমার ভাই কাল রাতে আর বাড়ি ফিরেনি, তাদের এখনো বিয়ে হয়নি
এরপরও তারা রাত একসাথেই কাটাচ্ছে। সত্যি এটা কত বেশি এম্বারেসিং। এটা বলে সে সেখানে ভাবছিল আজ তো অনেক রোদ পড়েছে, কিন্তু এরপরও না জানে কেন আমার এত বেশি ঠান্ডা লাগছে। তখনই সাইয়ান বলে, দেখো আজ আবার কেউ আমাদের বাড়ির বাইরে চলে এসেছে। কিন্তু কে এসেছে? এটা শুনে তার কাজিন বলে, ব্রাদার আমি বুঝতে পারছি না যে তুমি এটা কি করে বুঝলে যে আমাদের গেটের বাইরে কেউ এসেছে। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি বুঝতে পারছি না আজ আমার মাথায় এত বেশি ভার ভার কেন মনে হচ্ছে। এর কারণ তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ কিউনার তার মাথায় বসে আছে। তখনই সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, তাহলে চলো দেখে আসা যাক যে কে এসেছে। আর সাইয়ানকে যেতে দেখে কিউনারও তার মাথা থেকে উড়ে সাইয়ানের পেছনে পেছনেই যেতে শুরু করে। আর হঠাৎ করে তার মাথা থেকে চলে যাওয়ার কারণে সে অনেক বেশি হালকা ফিল করে। আর এরই সাথে সে বলে, সত্যি আমি তো কিছুই বুঝতে পারছি না, না জানে কেন হঠাৎ করে এখন আবার আমার একটু একটু গরম লাগতে শুরু করেছে। আর যখনই সাইয়ান মেইন হলে পৌঁছে যায় তখনই সে দেখতে পায় সেখানেই একটা গার্ড তার ফ্যামিলি মেম্বারদেরকে কোনো একটা খবর দিচ্ছে, যার জন্য তারা সেখানে চিৎকার করতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, কি এখানে কি হচ্ছে? তখনই তার আন্টি অনেক বেশি চিন্তিত হয়ে সাইয়ানের দিকে এগোতে শুরু করে আর বলে, সাইয়ান এখন তোমাকেই রানারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ তারা তোমার কাজিনকে মিথ্যা অপবাদে এই সময় গ্রেফতার করে রেখেছে। তখনই সেখানে সাইয়ানের বাবা চলে আসে আর এরই সাথে তাকে সেখানেই থামিয়ে বলে, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, কারণ লোটাস টাওয়ার এখান থেকে অনেক দূরে, তাই আমার মনে হয় না সাইয়ান তার বোনকে সেখান থেকে কোনোভাবেই নিয়ে আসতে পারবে। তাই এখন শুধু আমাদেরকে অপেক্ষাই করতে হবে। এইসব শুনে সেখানে তার আন্ট ওনাকে ধরেই কাঁদতে শুরু করে। এইসব দেখে সাইয়ানের মা বলে, সাইয়ান তোমায় এই বিষয়ে টেনশন করতে হবে না, কারণ এখানে তেমন কিছু হয়নি, তুমি যাও বিশ্রাম করো। আর পাশ থেকে তার বাবা বলে, হ্যাঁ তোমার মা ঠিক বলেছে, তোমাকে এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তুমি যাও, তুমি এখন যে রেস্ট করো। তাদের এসব কথা আর সেখানের এরকম পরিস্থিতি দেখে সাইয়ান বলে, প্লিজ আমাকেও বলুন যে এখানে আসলে কি হচ্ছে। এটা শুনে তার মা যখনই তাকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলবে তখনই তার আঙ্কেল বলে, প্লিজ আমার মনে হয় আমাদের এখন আর এই জিনিসটা লুকানোর কোনো দরকার নেই, কারণ কে জানে যদি সেও সেই সম্পর্কে জেনে যায় তাহলে সেও যদি এই প্রবলেম থেকে বের হওয়ার কোনো একটা পথ বের করতে পারে। এই সব শুনে তার মা তাকে সেই সব ঘটনাই খুলে বলে যে এখানে তার কাজিনের সাথে কি কি হয়েছে। এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, কি আমার মনে হয় না আমাদের ফ্যামিলির মধ্যে কোনো ধরনের আর্থিক প্রবলেম আছে যার জন্য তাকে চুরি করতে হবে। এর মানে তো এই জিনিসটা নিশ্চিত যে তাকে এখানে ফাঁসানো হয়েছে। তাই আমি এখন নিশ্চিত হয়ে বলতে পারবো যে মিস শিউ শিউ যেই কনক্লুশনে পৌঁছেছে এটাই সঠিক হবে, কারণ কিছু সময় আগে সে সেই কম্পিটিশনে জিতেছিল, যেই কম্পিটিশনে সব সময় সেই বাস্টার্ড জিতে এসেছে। এরই জন্য হয়তো সে সেই দিনের বদলা নেওয়ার জন্যই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে। এইসব শুনে তার বাবা বলে, যদি এখানে চুরির কোনো প্রবলেম হতো তাহলে আমি এখানে যত টাকাই লাগতো না কেন আমি সেই টাকা দিয়ে হলেও তাকে ছুটিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে না যে আমাদের টাকায় কোনো ফায়দা হবে। আর পাশ থেকে তার আঙ্কেল বলে, হ্যাঁ যেহেতু এখানে ঝ্যাংরো এই প্রবলেমের সাথে জড়িয়ে আছে তাই আমার মনে হয় না আমরা এখানে তাদেরকে যতই টাকা দেই না কেন তারা সেই টাকায় আমার ছেলেকে মুক্ত করবে। নিশ্চয়ই তারা যতক্ষণ পর্যন্ত তাদের বদলা নেবে না ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না। তাই এখন তাকে বাঁচানোর জন্য টাকা না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তাই এখন আমরা শুধু অপেক্ষাই করতে পারবো যে কখন ঝ্যাংরোর রাগ শান্ত হয় আর সে আমার ছেলেকে ছেড়ে দেয়, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আর পেছন থেকে তার আন্ট কাঁদতে কাঁদতে বলে, না জানে এই সময়ের মধ্যে তারা আমার ছেলের সাথে কি কি করবে। তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে, কেন কেন আমরা তার রাগ থামার অপেক্ষা করব? কে জানে তার রাগ থামতে কত সময় লাগবে। এই সময়ের মধ্যেই আমি আমার বোনকে এখানে নিয়ে আসতে পারবো, কিন্তু আমরা জানি না যে লোটাস টাওয়ারে তার পজিশন কি আর এরই সাথে সে এই সময় কোথায় অবস্থান করছে। তাই যদি আমরা কোনোভাবে তার কাছে এই ইনফরমেশন পৌঁছেও দেই এরপরও আমার মনে হয় না তারা এত অল্প সময়ের মধ্যে এখানে আসতে পারবে আর এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। আর এটা কে জানে যে তারা যত সময় এখানে আসবে তত সময় কি সে জেলে বেঁচে থাকতে পারবে কি পারবে না।
তাই এখন এখানের যত প্রবলেম আছে সেই সব কিছুই আপনারা আমার উপর ছেড়ে দিন, আমি এই সব কিছু হ্যান্ডেল করে নেব। এই সব শুনে তার বাবা সেখানে একটু রেগে বলে, ইউ ফুল, তুমি এখানে এসব কি আলতু ফালতু কথা বলছো? আর তার আন্ট সেখানে একটু স্যাড হয়ে বলে, শাইয়ান, আমি জানি যে তুমি এখানে কি বলতে চাচ্ছ, কিন্তু এই প্রবলেমটা অনেক বড়, তাই তুমি এটা কোনোভাবেই সলভ করতে পারবে না। এই সব শুনে শাইয়ান সেখানে তার অরা রিলিজ করে আর বলে, সত্য বলতে কি অনেক সময় হয়ে গেছে আমি এখান থেকে দূরে ছিলাম, আর বাড়ি ফেরার পর আমি আপনাদেরকে এই কথাটা বলতে ভুলেই গেছি যে আমি আর আগের মতো নেই। এখান থেকে চলে যাওয়ার পর আমার ভাগ্য বদলে গেছে, সেখানে আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি। আর সব থেকে বড় কথা, আমি এই সময় মোকিন সেক্টর একটা ডিসেবল। নিশ্চয়ই আপনারা মোকিন সেক্টরের নাম শুনেছেন, সেটা লোটাস স্টারের মতোই অনেক পাওয়ারফুল একটা সেক্ট, আর সেই সেক্টের মধ্যে আমার পজিশন অনেক ভালো। তাই এখন আর এখানে অপেক্ষা না করে আমায় সরাসরি সেখানে যেতে হবে আর এই প্রবলেমটাকে নিজে থেকেই সলভ করতে হবে। আমি জানি এর জন্য আমায় কি করতে হবে, আমায় শুধু সেখানে উপস্থিত হতে হবে আর এর সাথে আমার পরিচয় তাদেরকে বলতে হবে। নিশ্চয়ই যদি আমি এতটুকু করি তাহলেই এই প্রবলেম সলভ হয়ে যাবে। আর সেখানে তার এরকম ওভারওয়েলমিং অরা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর তার বাবা বলে, শাইয়ান, সত্যিই কি তুমি? আর পাশ থেকে তার আঙ্কেল বলে, সত্যি, তুমি তো পুরোপুরি বদলে গেছো, আর এখন তোমায় দেখে মনে হচ্ছে যে আমরা এই প্রবলেম থেকে খুব সহজেই বেঁচে যেতে পারবো। তখনই শাইয়ানের মা দৌড়ে শাইয়ানের কাছে আসতে শুরু করে আর বলে, শাইয়ান, সত্যি তুমি এত স্ট্রং হয়ে গেছো। হঠাৎ করে তার মাকে এভাবে নিজের কাছে আসতে দেখে শাইয়ান বলে, মা, আপনার কি মনে হয় না আপনাকে এই কথাটা একটু অন্যভাবে বলা দরকার? তখনই তিনি বলে, শাইয়ান, তোমায় তাকে যে করেই হোক বাঁচাতেই হবে, প্লিজ, আমি এখানে তোমার কাছে এর জন্য অনুরোধ করছি। এটা শুনে শাইয়ান বলে, না না, এখানে আপনার এই বিষয়ে আর কোনো টেনশন করতে হবে না, আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি ওয়াদা দিচ্ছি যে আমি তাকে যে করেই হোক সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসব। এর পরের সিনেই আমরা দেখতে পাই শাইয়ান তার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করে সেখান থেকে কোথাও যাচ্ছে। তখনই কিউনার জিজ্ঞেস করে, মাস্টার, আপনি কি তাকে জেল থেকে ছুটিয়ে নিয়ে আসার প্ল্যান করছেন? যদি এরকমই কিছু করার কথা ভেবে থাকেন তাহলে প্লিজ প্রথমে আপনি আপনার রূপ বদলে নিন। আমার মতে সব থেকে ভালো হবে 1000 ফেসের রূপ ধারণ করলে, কারণ যদি আপনি এরকমটা করেন তাহলে এই পুরো দোষ তাদের সেক্টের উপর চলে যাবে। আর আপনার ফ্যামিলি মেম্বারদের কথায় আমি যতটুকু বুঝতে পেরেছি যে সেই বাস্টার্ডরা কোনো ভালো পারসন না, তারা কোনোভাবেই আপনার কাজিনকে ছাড়বে না। তাই চলুন আমরা তাদেরকে একেবারে শেষ করে দেই, এতে করে কেউ আমাদের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষীও দিতে পারবে না। এই সব শুনে শাইয়ান সেখানেই থেমে যায়, যার জন্য কিউনারের মাথা সেখানে ঘুরতে শুরু করে। তখনই শাইয়ান বলে, সত্যি কিউনার, তুমি তো অনেক বেশি চালাক হয়ে গেছো, আর এরই সাথে তোমার মাথায় তো এখন দেখছি খারাপ খারাপ আইডিয়াও আসতে শুরু করেছে। কিন্তু একটা কথা মাথায় রেখো যে এটা আমার রিয়েল ওয়ার্ল্ড, তাই এখানে আমি উল্টো পাল্টো কোনো কাজ করতে পারবো না, কারণ যত যাই হোক সবশেষে আমায় তো এই ওয়ার্ল্ডেই আবার ফিরে আসতে হবে। আর এই ওয়ার্ল্ড পরিচালনার জন্য অনেকগুলো হায়ার আপ আছে, তাই আমি যদি এখানে উল্টো পাল্টো কোনো কাজ করি তাহলে আমি নিজেকে যতই লুকিয়ে ফেলি না কেন, একবার না একবার তারা আমাকে খুঁজে বের করেই ফেলবে। আর এরই সাথে আমি শুধুই নিজের উপর প্রবলেম নিয়ে আসবো। আর এটা ধরে নাও যে আমি কোনো না কোনো ভাবে এই প্রবলেম থেকে নিজেকে সেভ করে ফেলতে পারবো, কিন্তু এখানে মূল প্রবলেম আমার উপর না, আমার ফ্যামিলির উপর আসবে। আর এই ওয়ার্ল্ড পরিচালনার জন্য যেই হায়ার আপ গুলো আছে তাদের কাছে এরকম অনেকগুলো পাওয়ারফুল মেম্বার আছে যারা নিমিষের মধ্যেই আমাদের ফ্যামিলিকে খুঁজে বের করে ফেলবে, যেহেতু তারা এই সময় আমার ভাইয়ের উপর সেই না করা দোষের শাস্তি চাপিয়ে দিয়েছে। তাই নিশ্চয়ই সে যদি এই ওয়ার্ল্ড থেকে কোথাও গায়েব না হয়ে যায় তাহলে সে যেখানেই যাক না কেন তাকে খুঁজে বের করবেই, আর এরই সাথে এর থেকেও অনেক বড় শাস্তি দেবে। আর আমি এখনো অত বেশি স্ট্রং হয়ে যাইনি যে সেই পার্সনদের মোকাবেলা করতে পারবো, তাই আমি এখন এখানে শুধুই কোনো ধরনের বোকামো করব না। এইসব বলতে বলতেই সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলে। আর এইসব শুনে কিউনারও সেখানে একটু শক হয়ে বলে, ও তাহলে এই ওয়ার্ল্ডের সিস্টেম এভাবেই চলে।
তাহলে নিশ্চয়ই এখন আমাদেরকে এরকম কিছু করতে হবে যাতে করে আমরা আপনার কাজিনকে নির্দোষ প্রমাণ করতে পারি। আর এর জন্য আমাদেরকে কিছু ক্লু খুঁজে বের করতে হবে। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমার মনে হয় না আমরা এটা কোনোভাবেই করতে পারবো, কারণ যেই বাস্টার্ডগুলো তাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়েছে তারা নিশ্চয়ই এর জন্য অনেক বড় কিছুর প্ল্যান করে রেখেছে। যদি তাদের প্ল্যান সিম্পল হতো তাহলে তারা তাকে এভাবে তুলে নিয়ে যেত না। তারা শুধু তাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু গুন্ডা হায়ার করত, কিন্তু না, তারা এরকম কিছুই করেনি। তারা তাকে মিথ্যা চুরির দায়ে গ্রেফতার করে ফেলেছে আর এরই সাথে বন্দি করে রেখেছে। এর মানে নিশ্চয়ই আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবেই তার পক্ষে পাকা কোনো সাক্ষী জোগাড় করতে পারবো না। নিশ্চয়ই তারা সেই প্লেসের সবাইকে আগেই কিনে রেখেছে। তাই এখন আমাদেরকে এরকম কিছু করতে হবে যেটা এই ওয়ার্ল্ডের আইন মোতাবেক হবে। আর যদি এখানে এরকম কোনো সিচুয়েশন চলেও আসে যেখানে আমার তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাহলে আমি সেই সময়ও এই ফাইট ফুললি অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এটাও এই প্রবলেম থেকে বের হওয়ার কোনো ধরনের কোনো সলিউশন না। এইসব শুনে কিউনার বলে, মাস্টার যদি এইসব কিছুতেও কাজ না হয় তাহলে এখন এখানে আমাদের কি করা দরকার? সত্যি এখন আর আমার মাথায় কিছুই ধরছে না। এইসব শুনে সাইয়ান বলে, না না, এখানে তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। যদি এরকমটাই হয় তাহলে আমরা এক ধাপ পিছিয়ে যাব। এটা শুনে কিউনারও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন প্যাং সিটির এক বাজারের উপর শিফট হয় আর এর পরের মোমেন্টই আমরা সাইয়ানকে একটা বড় গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখন সে বলে, হ্যাঁ আমরা চলে এসেছি, এটাই সেই প্লেস। এটা শুনে কিউনার বলে, মাস্টার যদি এটাই সেই প্লেস হয়ে থাকে তাহলে আপনি সামনের দরজায় কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আপনি পিছন দিয়ে যাবেন, তাহলে চলুন আমরা পেছনের দরজায় চলে যাই। তখনই সাইয়ান বলে, সত্যি তুমি অনেক বড় এক ইডিয়েট। আমার সেই কথার মানে এটা ছিল না। তোমার কি মনে আছে লাস্ট টাইম আমি যখন লিডারকে বলেছিলাম যে আমি এখন সেট থেকে বের হয়ে হান ডাইনেস্টির মধ্যে ঘোরাঘুরি করব, তখন তিনি আমাকে একটা বই দিয়েছিল। আর সেই বই কোনো সাধারণ বই ছিল না, সেটা এমন বই ছিল যার মধ্যে আমাদের সেক্টের সাথে জড়িত হান ডাইনেস্টির মধ্যে যতগুলো প্লেস অথবা যতগুলো পার্সন আছে তাদের সবার সম্পর্কে লেখা আছে। আর সেই বইটা তিনি আমাকে এই জন্য দিয়েছিল কারণ আমি নিজেকে ডেভেলপ করার জন্য এই ডাইনেস্টির মধ্যেই ঘোরাঘুরি করব। তাই যদি কখনো আমার উপর কোনো ধরনের প্রবলেম আসে তাহলে যেন আমি সেই সব প্লেসের সাহায্যের জন্য যেতে পারি। আর তিনি আমাকে এটাও বলেছে যে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেম সরাসরি মুকিন সেক্টের সাথে হবে না ততক্ষণ পর্যন্ত তারা আমাকে সাহায্য করার জন্য বাধ্য থাকবে। আর সেই বইয়ের মধ্যে তো এই জিনিসটাও উল্লেখ করা আছে যে প্যাং সিটির মধ্যে মুকিন সেক্টের সাথে যেই পার্সনের সম্পর্ক আছে তার আমাদের ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে বিশেষ কানেকশন আছে। আর এর পরের সিনেই আমরা সাইয়ানকে সেই হলের ভেতর একজন পার্সনের সামনে দেখতে পাই। সেই পার্সন বলে, আপনাকে তারা যেই নিকনেমটা দিয়েছে দ্য ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স, সত্যি এটা আপনার সাথে মানায়, কারণ আমি আপনাকে দেখার পরই এই জিনিসটা বুঝে গেছি যে আপনি কোনো সাধারণ পার্সন না, আপনি হুবহু আপনার নামের মতোই কাজ করেন। তখনই আমরা জানতে পারি ওনার নাম জাওহান। তিনি বলে, ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আমাকে আপনার সম্পর্কে বলেছে যে আপনি মুকিন সেক্টের কোনো সাধারণ মেম্বার না। আপনাকে তো তিনি মুকিন সেক্টের ভবিষ্যৎ বলেছে যে আপনি ফিউচারে মুকিন সেক্টকে আরো অনেক উপরে নিয়ে যাবেন। এইসব শুনে সাইয়ান বলে, এল্ডার উ, নিশ্চয়ই আপনি এখানে শুধুই আমার অনেক বাড়িয়ে চাড়িয়ে তারিফ করছেন। আমি অতটাও ইমপ্রেসিভ না। সত্য বলতে কি, আমি এখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আর এটা পুরোপুরি আমার ব্যক্তিগত। আমি আশা করি আপনি আমাকে এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য সাহায্য করবেন। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি ওনার কথা শুনে তো মনে হচ্ছে ফার্স্ট এল্ডার আমার সম্পর্কে ওনার কাছে অনেক তারিফ করেছে, কিন্তু এই সব কিছু বলে তিনি এখানে আমাকে সাহায্য না করে থাকতে পারবে না। ওনাকে তো এখানে আমার সাহায্য করতেই হবে। তখনই তিনি বলে, ঠিক আছে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা শুনে সাইয়ান বলে, কিছু সময় আগেই আমার কাজিন তার হবু বউয়ের সাথে তার শ্বশুরের জন্মদিনের গিফট কেনার জন্য গিয়েছিল, কিন্তু সেখানেই কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে চুরির দায়ে গ্রেফতার করে ফেলেছে, আর এরই সাথে তৎক্ষণাৎ তাকে ক্যাপচার করে ফেলেছে। সত্য বলতে কি, আমার ভাই এরকম কিছুই করতে পারে না।
কারণ সে একটা পোয়েট আর এরই সাথে সে অনেক শিক্ষিত একটা পার্সন। আর উপর থেকে আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থাও অতটা খারাপ না, যার জন্য আমাদেরকে এত তুচ্ছ একটা আইটেম চুরি করতে হবে। আমরা এই প্রবলেম থেকে তাকে বের করার জন্য অনেক টাকাও অফার করেছি, কিন্তু তারা কোনোভাবেই এর জন্য এগ্রি হয়নি। আর এইসব কিছুর পর যখন আমরা এই বিষয়ের উপর একটু রিসার্চ করেছি, তখন আমরা জানতে পেরেছি যে এই সব কিছুই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করা হয়েছে। আর সেই পার্সন সম্পর্কেও আমাদের পুরো ধারণা হয়ে গেছে। তখনই শাইয়ান ওনাকেও সেই সম্পর্কে সবকিছুই খুলে বলে। এইসব শুনে তিনি বলে, ও এই কথা, সত্য বলতে কি আমার আর জাংইউর বাবার অনেক পুরনো সম্পর্ক। তাই যদি সত্যি এখানে এরকম কিছু হয়ে থাকে, তাহলে আমি খুব দ্রুতই এটা সলভ করতে পারবো। আর আমার মনে হয় না সে এরকম কিছু করতে পারে। নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তার ছেলেই দায়ী। তাই যদি এরকমটাই হয়, তাহলে আমি নিশ্চিত যে সে এই সম্পর্কে কিছুই জানে না। তাই মিস্টার শাইয়ান, প্লিজ আপনি কিছু সময়ের জন্য এখানেই বিশ্রাম করুন। নিশ্চয়ই আপনি অনেকটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। আমি ওয়াদা দিচ্ছি খুব দ্রুতই আমি এই প্রবলেমটা সলভ করে ফেলবো। আর এরই সাথে আপনাকে একটা ভালো সংবাদ দেব। এই সব শুনে শাইয়ান ওনাকে এর জন্য ধন্যবাদ জানায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে ওনাকে কেন তার কাছে রিকোয়েস্ট করতে হবে। আমার জানা মতে এই সিটির মধ্যে জাংইউর বাবার থেকে ওনার পদ অনেক বেশি হাই। তাহলে কেন ওনাকে এই প্রবলেম সলভ করার জন্য ওনার কাছে রিকোয়েস্ট করতে হবে? নিশ্চয়ই এখানে কোনো না কোনো প্রবলেম তো আছেই। তখনই মিস্টার ঝাওহাং বলে, সত্যি ঝাওইউ একটু বেশি করে ফেলেছে। যদিও সে সবসময় একটু অস্থির থাকে, কিন্তু এর পরও তার বাবা অনেক ভালো একটা পার্সন। এটা শুনে শাইয়ান সেখানে একটু শক হয়ে তাদের সম্পর্কে জিজ্ঞেস করে। তখনই তিনি বলে, ঝাওইউর বাবা যখন ইয়াং ছিল, তখন তিনি ইম্পেরিয়াল আর্মির জন্য অনেক কাজ করেছে। আর সেই সময় তার অ্যাচিভমেন্ট অনেক বেশি ছিল। কিন্তু ওনার সাথে একটা প্রবলেম ছিল যে তিনি অনেক চেষ্টার পরও ইনার ট্রায়ালামে পৌঁছতে পারেনি। তিনি প্রি সিলেকশিয়ালের 9th লেভেলেই আটকে আছে। এরই জন্য তিনি আর নিজের লেভেল হাই করতে পারেনি। আর যখন তিনি রিটায়ার্ড হয়ে গেছে, তখন ইম্পেরিয়াল কোর্ট থেকে ওনাকে একটা সিটি মেইনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়। যদিও তিনি আজ পর্যন্ত ইনার ট্রায়ালামে পৌঁছতে পারেনি, কিন্তু এরপরও তিনি প্রি সিলেকশনের 9th লেভেলের যতগুলো পার্সন আছে তাদের সবার থেকে বেশি স্ট্রং। এই সব কিছুর জন্যই তিনি আমাদের এই সিটির মধ্যে অনেক বেশি রেসপেক্টেড একজন পার্সন। এর জন্য এই সিটির মধ্যে যদি কখনো কোনো অ্যাটাক হয়, তাহলে তিনি আমার থেকেও ভালো এই সিটিকে রক্ষা করতে পারবে। তাই আপনি এটা বলতে পারেন যে যদি তিনি এখানে কোনো কাজও না করে, এরপরও ওনার প্রেজেন্সই এই সিটিকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা। এটা বলে সে সেখানে ভাবছিল, কি সে এই সিটিকে রক্ষা করে? না, এটা তো কখনোই হতে পারে না। কারণ তার ছেলেই যদি এই সিটির সাধারণ মানুষের সাথে এরকম অন্যায় করে বেড়ায়, তাহলে সে কাদের কাছ থেকে এই সিটিকে রক্ষা করবে? আর এখানে ওনার কথা আর অ্যাকশন দেখে তো মনে হচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক সত্যি অনেক ভালো। যদি এরকমটাই হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এখানে আমার কিছুই করতে হবে না। যদি এখানে প্রবলেম তার ছেলের মধ্যেই থাকে, তাহলে নিশ্চয়ই খুব সহজেই তিনি আমার কাজিনকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসতে পারবে। তখনই সিন জাংইউদের প্যালেসের উপর শিফট হয়, যেখানে তার বাবা তার উপর অনেক বেশি রেগে বলে, সত্যি তোমার ধৈর্য ক্ষমতা অনেক কম, আর তুমি অনেক বেশি এগ্রেসিভ। তুমি কি জানো, তুমি কোনো কিছুই না ভেবেই এত বড় একটা অ্যাকশন নিয়ে নিয়েছো। তারা তো এখন আমাকে এই বিষয়ের উপর কোশ্চেন করছে। তাহলে বলো, এখন আমি তাদেরকে কি বলবো? এইসব শুনে জাংইউ বলে, সত্যি আমি এটা জানতাম না যে তার কাজিন এত বছর পর আবার ফিরে আসবে। আর সে কোনো সাধারণ পার্সন না, সে এখন মৌকিন সেক্টরের একজন মেম্বার। আর সত্য বলতে কি, এই সব কিছুর পেছনে আমার কোনো হাত ছিল না। তাই আপনি এটা বলতে পারেন যে আমি এখানে কিছুই করিনি, কারণ সেই আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করেছিল। তাই আপনি এটা বলতে পারেন যে তার সাথে আজ যা কিছু হয়েছে, সেই সব কিছুই তার নিজের জন্যই হয়েছে। আমি বুঝতে পারছি না এখন আমরা কি করব, কারণ আমরা তো আগেই তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছি। উপর থেকে আমরা তার হাত পা ভেঙে তাকে পুরোপুরি পঙ্গু করে ফেলেছি। এই সব শুনে তার বাবা বলে, তোমায় এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। ঠান্ডা মাথায় এই বিষয়ে ভাবার চেষ্টা করো, আর যারা এই সব কিছুর পেছনে ছিল তাদেরকে ধরে নিয়ে আসো।
আর এখানে যে এইসব কিছু দেখার জন্য আসবে তার হাতেই সেই বাস্টারদেরকে তুলে দাও। নিশ্চয়ই আমি এতটুকু তো সামনে নিতে পারবো। তাই এখন শুধু তার উপরে ডিপেন্ড করে যে সে এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করতে চায়। এইসব শুনে ঝাংইউ বলে, বাবা তারা তো মৌকিন সেক্টের মেম্বার, আর আমি যতটুকু জানি যে মৌকিন সেক্ট একটা ইভিল সেক্ট। তাই যদি তারা তার এই অবস্থা দেখে আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে? এটা শুনে তার বাবা বলে, না তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এই সিটির একটা কোর। আমি এই সিটির যত ক্রাইম আছে সেই সব ক্রাইমকে দমন করার কাজ করি। আর যে আমার কাছে এই বিষয়টা নিয়ে এসেছিল সে আমার অনেক পুরনো ফ্রেন্ড, আর সেও এই জিনিসটা জানে যে এই সিটির সুরক্ষার পেছনে আমার অবদান কত। আর আমার জানা মতে তার মৌকিন সেক্টরের সাথে তেমন কোনো সম্পর্কও নেই। তাই তোমাকে এখন এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, সবকিছুই আমার উপর ছেড়ে দাও। আর তোমার কি মনে হয় এখানে কি শাইয়ান চলে এসেছে বলে সবকিছুই সলভ হয়ে যাবে? না, সে যদিও ম্যাজিক্যাল ডিগনিফাইড প্রিন্স এই খেতাব অর্জন করেছে, এরপরও সে তেমন কোনো তোপ না। আমার মনে হয় না মৌকিন সেক্ট তার এক ডিসাইপলের জন্য সরকারের বিরুদ্ধে চলে যাবে। তাই এখন এখানে যেটা যেভাবে চলছে সেভাবেই চলতে দাও, আর সবকিছুই আমার উপর ছেড়ে দাও। এইসব শুনে ঝাংইউ এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। তখনই তার বাবা বলে, এই সময় আমি প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে আছি, কিন্তু এই সময় আমার কাছে অতটা তো স্ট্রেংথ আছেই যে আমি প্রি সিলেকশিয়ালের অনেকগুলো 9th লেভেলের পার্সনকে একাই হ্যান্ডেল করতে পারবো। আর জাওহান সেও এই সময় প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে আছে, যদিও সে এখনো তার কাল্টিভেশনের সাহায্যে নিজেকে লেভেল আপ করতে পারবে, কিন্তু এরপরও এখন এখানে এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু এটা মাথায় রেখো যে ফিউচারে যেন এরকম আর কখনোই কোনো প্রবলেম না হয়, কারণ ফিউচারের কথা বলা যায় না যে সে কখন তার লেভেল আপ করে ফেলে আর এই সব কিছুর বদলা নেওয়ার জন্য চলে আসে। তখন তাকে হ্যান্ডেল করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। এইসব শুনে ঝাংইউ বলে, ঠিক আছে বাবা, নেক্সট টাইম আমি এই জিনিসটার উপর বিশেষ খেয়াল রাখবো যাতে করে আর কখনোই এরকম কোনো প্রবলেম না হয়। এইসব শুনে তার বাবা সেখানে এক সিরিয়াস ফেসের সাথে বলে, ঠিক আছে, আমার মনে হয় এখনই সময় চলে এসেছে জাওহান আর সেই শাই ফ্যামিলির ছেলের সাথে দেখা করার। আর এখানে তার এই সিরিয়াস ফেস আর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।